নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক এক্সপ্লেইনার। দেখুন, আজকে একটি ফুটেজ নিয়ে আমি পর্যালোচনা করব। তার কারণ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদা, অর্থাৎ বীরভূমের কেষ্টদা। কেউ বলছেন তিনি নাকি বীরভূমের বাঘ, কেউ বলছেন বাগরোল। সে নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু তিনি সাংবাদিকদের সামনে যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে এবং অবশ্যই প্রশাসনে তার সুদূর প্রসারী প্রভাব রয়েছে। কেন বলছি? তার কারণ আমি আগেও বলেছি, আবার বলছি, সাংবাদিক হিসেবে আমরা বিভিন্ন সময় দেখেছি এই পশ্চিম বাংলায় একটা প্যারালাল অর্থনীতি রয়েছে, অর্থাৎ সমান্তরাল অর্থনীতি রয়েছে। কেন সমান্তরাল অর্থনীতি? তার কারণ এই অর্থনীতি আসলে কালো অপরাধ জগতের অর্থনীতি। তার প্রবেশ বিভিন্ন সময় নানা পথ ঘুরে রাজনীতি থেকে বিনোদন থেকে শুরু করে নানান ক্ষেত্রে খাটে। এই যে কালো টাকা, এই কালো টাকার উৎস কি? দেখুন, গোটা পৃথিবীতে কালো টাকার উৎস যদি আমরা দেখি, বিভিন্ন উৎসের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে বিভিন্ন প্রাকৃতিক জিনিস যা সে রাষ্ট্রের বা পৃথিবীর, অর্থাৎ আমাদের এই বসুন্ধরা সম্পত্তি তাকে বেচে দেওয়া। অর্থাৎ কোথাও ধরুন কয়লা মজুদ আছে, আমি রাষ্ট্রকে 1 পয়সা দিলাম না, অর্থাৎ জনগণের চোখে ফাঁকি দিলাম, আমি সেই কয়লাটা তুলে নিলাম, সেই কয়লা তুলে কালোবাজারি, অর্থাৎ কালো বাজারে আমি কালোবাজারি করলাম, আমি বিক্রি করে দিলাম। ওই যে উৎপন্ন কয়লা, তার তো দাম দিতে হচ্ছে না, সেটা তো এই পৃথিবীর সম্পদ, যে রাষ্ট্রে রয়েছে সেই রাষ্ট্রের সম্পদ। ঠিক এই রকমভাবে কয়লা তুলে বিক্রি করে দেওয়া, বা ধরুন ভারতবর্ষ থেকে গরু বাংলাদেশে পাচার করা, অথবা ধরে নিন যে বিভিন্ন পাথর, স্টোন চিপস হতে পারে, বালি হতে পারে, মাটি হতে পারে, বিভিন্ন আমাদের যা খনিজ অথবা প্রাকৃতিক যে উপাদান আছে তা বিক্রি করে দেওয়া। ধরুন মাওবাদীরা এই রেড করিডোর থেকে টাকা তুলতো কি করে? যে সেখানে যে বন জঙ্গল আছে সেই কাঠগুলোকে তারা বিক্রি করত। বুঝতেই পারছেন, বনাঞ্চল, আমাদের অরণ্যের অধিকার কি বলছেন? অরণ্যে যারা বাস করেন তাদের অধিকার রয়েছে অরণ্যের ওপর, কিন্তু আর কারোর তো অধিকার নেই। সেই কাঠগুলো, গাছ কেটে কাঠগুলোকে তারা বিক্রি করে দিত, আর তার জন্য বিরাট টাকা পেত। সেই টাকা দিয়ে তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য অস্ত্র কিনত। ঠিক সেরকমভাবে কয়লা মাফিয়া, গরু মাফিয়া, বিভিন্ন খনিজ পদার্থ, স্টোন চিপস, বালি, মাটি, বিভিন্ন ধরনের মাফিয়া রয়েছে। অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদা, তিনি যা বলে ফেলেছেন তা সাংঘাতিক। আমি প্রথমেই আপনাদের একবার শুনিয়ে দেব তিনি কি বলছেন, কত টাকা দিতে হতো, কাকে দিতে হতো, তিনি কি বলছেন। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 পার ডে 40। এখন প্রশ্ন হচ্ছে, অনুব্রত মণ্ডল তিনি কোন রাজনীতিতে বিশ্বাস করতেন, এবং এই রাজনীতিতে বিশ্বাস করার জন্য তাকে কি করতে হতো? একবার শুনে নেব, তিনি নিজেই বলছেন। অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম, এখন তৃণমূলে আছে। আপনার যেহেতু ইটভাটার এই কেসটা হয়েছে, তার জন্য কি আপনি হঠাৎ করে ওসব বাজে কথা বলেন না, আমি তো ভয় পাই না। অনেকে বলবেন অনুব্রত মণ্ডল তো এখন বড় বড় কথা বলছেন, কিন্তু তাকে জেলে যেতে হলো কেন? তিনি কি ধোয়া তুলসী পাতা? এই প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন। তার উত্তরে কি বলছেন? জেলে গেলাম কেন? চলো, কি জন্য জেলে গেলাম? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। অর্থাৎ অনুব্রত মণ্ডল নাম না করে বলে দিতে চাইলেন, বা তিনি তার কথাবার্তার মধ্য দিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষায় এটা বলতে চাইলেন যে তাকে শুষে ভাইপো ক্রমশ ফুলে ফেঁপে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর
সবাই তথাকথিত ভাইপোকে দায়ী করছে, কাঠগড়া দাঁড় করাচ্ছে। কিন্তু সত্যি কি অনুব্রত মণ্ডলকে সুপ্রিমো কখনো ফোন করেছিলেন? বিশেষ করে এই শোচনীয় বিপর্যয়ের পর যদি ফোন করে থাকেন, তাহলে অনুব্রত মণ্ডল কি বলেছিলেন, তাদের কথোপকথন কি হয়েছিল, কি বলছেন অনুব্রত মণ্ডল, একবার শুনে নেব। ফোন করেছিল, ছিলেন 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধরে নাও। দেখুন, অনেকেই আপনারা বলবেন যে তৃণমূল নিয়ে এখন কারোর মাথা ব্যথা নেই, এই কেদো তৃণমূল, এদো তৃণমূল। এমনকি আপনারা জানেন যে কোয়েল মল্লিক তিনিও তৃণমূলের রাজ্যসভার এমপির পদ থেকে পদত্যাগ দিয়েছেন, এবং অনেকেই মনে করছেন জোর জল্পনা কল্পনা তুঙ্গে যে কোয়েল মল্লিক ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগদান করবেন। সুতরাং অনেকেই বলতে পারেন সবাই তো তৃণমূলের থেকে দূরত্ব বাড়াচ্ছে, সবাই তো তৃণমূল থেকে সরে দাঁড়াচ্ছে, সবাই তো তাদের সঞ্চিত কোটি কোটি টাকার সম্পত্তি রক্ষার জন্য, কেন্দ্রীয় বিভিন্ন সমস্যার হাত থেকে বাঁচার জন্য তাদের এছাড়া কোনো পথ ছিল না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তো বলবেন, যেমন মদন মিত্র বলেছেন, এতে নতুন কি? দেখুন, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনুব্রত মণ্ডল কোন দলে গেলেন, তৃণমূলের কি ভবিষ্যৎ হলো, সত্যি কথা বলতে গেলে আদৌ আর পশ্চিম বাংলায় সাধারণ মানুষের কাছে এটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো তার এই ভাষ্য, অর্থাৎ অনুব্রত মণ্ডলের এই ভাষ্য প্রমাণ করে আমাদের রাজ্যে একটা কালো অন্ধকার দিক রয়েছে, যেই কালো অন্ধকার সাম্রাজ্য চালায় বিভিন্ন ধরনের মাফিয়া, কয়লা মাফিয়া, মাটি মাফিয়া, স্টোন চিপস, বালি মাফিয়া, অথবা বনাঞ্চলের কাঠ কেটে নেওয়ার মাফিয়া, চোরা শিকারী, গরু যারা পাচার করেন, গরু পাচারকারী, এরা রয়েছে। সুতরাং এই যে বিপুল পরিমাণের অর্থ কালো বাজারে আসে, এবং অনুব্রত মণ্ডলের ভাষ্য অনুযায়ী রাজনীতিবিদ, পুলিশ, তাদের নেক্সাস, এই নেক্সাসের মধ্য দিয়ে এই টাকা একটা প্যারালাল ইকোনমি, অর্থাৎ সমান্তরাল অর্থনীতি তৈরি করে। দেখুন, এর থেকে বাইরে কিন্তু কেউ নয়, বিভিন্ন পেশায় বিভিন্ন মানুষ জড়িয়ে রয়েছেন এর মধ্যে, এবং আদতে তার চরম ক্ষতি করছে। অনেকে তর্কের খাতিরে বলতে পারেন, এই যে যারা গরু মাফিয়া বা যারা কয়লা মাফিয়া, তারা তো স্থানীয় মানুষকে কাজে নিচ্ছে। দেখুন, এখানে দুটো প্রসঙ্গ বলে রাখি। অপরাধমূলক কাজকর্মে কাউকে নেওয়া এবং তার বিনিময়ে সামান্য পরিশ্রমের অর্থ টাকা দিয়ে মিটিয়ে দেওয়াই সব নয়। তার কারণ খনি অঞ্চলে বিভিন্ন সময় বিপর্যয় হয়েছে এই সমস্ত যারা কয়লা মাফিয়া তাদের জন্য, তাতে মানুষের প্রাণ গেছে, শ্রমিক প্রাণ হারিয়েছে, অনেক সময় তো লিপিবদ্ধই হয়নি। বাম আমলে এবং তৃণমূল আমলে অনেক সময় তো লিপিবদ্ধ হয়নি যে কত মানুষ নিখোঁজ হয়ে গেছে, বিশেষ করে কোল মাফিয়ার ক্ষেত্রে। গরুর ক্ষেত্রেই একই। আসলে এই সাধারণ মানুষকে অল্প টাকা দিয়ে লোভ দেখানো হয়, এটাকে আদৌ সমর্থনযোগ্য? আবার অন্যদিকে এটাও ভাবুন, যারা প্রাকৃতিক সম্পদ অর্থাৎ রাষ্ট্রের সম্পদ যারা নিজেদের করে কালোবাজারি করছে, আসলে তো তারা দেশের জনগণকে ঠকাচ্ছে, রাষ্ট্রকে ঠকাচ্ছে। যদি আপনি রাষ্ট্রবাদী হন, যদি আপনি সততার পথে থাকেন, তাহলে তো কোনোভাবেই এদের সমর্থন করা যায় না। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, নতুন এই যুগ যেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নিয়ন্তা, সেই জায়গায় দাঁড়িয়ে এই অন্ধকার কালো মাফিয়াদের সাম্রাজ্য শেষ হবে সেই নেক্সাস যেখানে মাফিয়া, রাজনীতিবিদ, পুলিশ, প্রশাসন, অন্যান্য পেশার লোকেরা একসঙ্গে জড়িয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। এই সমস্ত মাফিয়াগিরি বন্ধ হলে রাজনীতিতে অনৈতিক মানুষজনের সংখ্যা কমবে এবং আমরা সত্যিকারের সোনার বাংলা করতে পারব। জয় হিন্দ।